নদীর পাড়ে কি জানি একটা গাছের তলায় বসে আছি। ভাইয়া বলেছে এটা নাকি নামছাড়া গাছ। এসব গাছের নাম হয় না। সত্যিই কি নাম হয় না? এইটা নিশ্চয় ভাইয়ার গাঁজাখুরি মতবাদ। এমন নির্জন একটা স্থানে বসে থাকতে বেশ লাগছে। মনটাও ভালো লাগছে অনেক। ভাইয়া ব্যাগ থেকে একটা প্যাকেট বের করে আমার হাতে ধরিয়ে দিল। আমি অবাক চোখে তাকিয়েই বলে উঠলাম, বিরিয়ানি, হুম, সকালে তো না খেয়েই ওঠে এলি। খাবারের সাথে তোর এত কিসের রাগ বলতো? কোনো রাগ নেই। খেতে খেতে আচ্ছা ভাইয়া, তুই না বললি গ্রামে গ্রামে ঘুরে পাত্রী খুঁজব? তাহলে এখানে বসে আছি কেন? হুয়াই। আরে পাগলি, তুই হয়তো জানিস না নদীর ধারি পাত্রী খোঁজার সবচেয়ে সুইটেবল জায়গা। তাই নাকি? ভ্রু কুচকে। হুম একদম। এই দেখ কোমর দুলিয়ে কলসি কাখে চারপাশের 4 গ্রাম থেকেই মেয়েরা আসবে। এমনি তো 4 গ্রামে ঘুরতে হতো, এখন এক জায়গায় বসেই 4 গ্রামের মেয়ে দেখা যাবে, ভালো না? মহা ভালো। আরে আহাম্মক, এখন আর মেয়েরা কলসি কাখে নদীতে আসে না। সবার বাড়িতে কলঘর আছে। বুঝিস না? সচেতন বাংলা। তোর কপালে বুঝি আর বউ নাই রে। তোকে চিরকুমারী থাকতে হবে। চুপ। একদম বাজে বকবি না। চিরকুমার কেন থাকব? হালি হালি বাচ্চার বাবা হব ইনশাআল্লাহ। নো কম্প্রোমাইজ, বুঝলি? ভাইয়ার কথায় হুহা করে হেসে উঠলাম আমি, সাথে ভাইয়াও। 3 দিন যাবৎ শুভ্র ভাইয়াকে এবয়েড করে চলছি। চোখে লাগার মতো এবয়েড। খুব প্রয়োজন ছাড়া উনার সামনেই পড়া বন্ধ করে দিয়েছি এখন। ভার্সিটি যাই না 3 দিন হল। ফোনের সিম চেঞ্জ করেছি। উনি বাসায় এলে দরজা লাগিয়ে বসে থেকেছি। মোট কথা টপ লেভেলের এবয়েড যাকে বলে। একদম মুখদর্শন ও বন্ধ। হঠাৎ ফোনটা বেজে উঠল। চিত্রা ফোন দিয়েছে। নাম্বার কেমনে পেল কে জানে। ফোনটা ধরতেই উদ্বিগ্ন কণ্ঠে বলে উঠল, কি সমস্যা তোর? ক্লাসে আসিস না কেন? ফোনেও তো পাওয়া যায় না। ঠিক আছিস তুই? হুম ঠিক আছি। কি বলবি তাই বল। আমার ঘুম পাচ্ছে। সকাল 8টা, ক্লাস টাইম, এখন কিসের ঘুম? মরার ঘুম। তোর যা বলার বল তো। কথা প্যাচাস না। সেমিস্টার তো চলে এলো। শিট, নোটস কিছুই তো নেসনি। আজ স্পেশাল ক্লাস আছে আক্কাস স্যারের। আজ তো অ্যাটলিস্ট ভার্সিটিতে আসিস। শুভ্র ভাই বারবার খোঁজ করে, কিছু বলতে পারি না, খারাপ লাগে। তোর শুভ্র ভাই আমার খোঁজ কেন করে? অবাক হয়ে। শুভ্র ভাই আমার কবে থেকে? এটুকু বলতেই ফোনটা কেটে দিলাম, আর কথা বলতে ইচ্ছে করছে না। ভার্সিটি যাওয়া উচিত, এভাবে বাড়ি বসে থাকা যায় না। তাই রেডি হয়ে ব্রেকফাস্ট করে চলে গেলাম ভার্সিটিতে। ভার্সিটি গেইটে পা রেখেই কেমন অন্যরকম ফিলিং হলো, যেন কতদিন পর আসছি, সব যেন অপরিচিত। একটা দীর্ঘশ্বাস ফেলে হাঁটা দিলাম। কিছুক্ষণ পরই হাতে টান পড়ল। তাকিয়ে শুভ্র ভাইকে দেখতে পেলাম। ঈশ্বস, কি অবস্থা করেছেন চোখ মুখের। মনে হচ্ছে কত রাত ঘুমন না উনি। খুব মায়া লাগছে ওনাকে দেখে, কিন্তু আমার তো মায়া লাগলে চলবে না। তাই বিরক্তি নিয়ে চোখ কপাল কুঁচকে হাতটা ঝাড়া দিয়ে ছাড়িয়ে বলে উঠলাম, আসসালামু আলাইকুম ভাইয়া। কোনো দরকার? পাবলিক প্লেসে এভাবে হাত ধরলেন কেন? নিশ্চয় কোনো দরকার ছিল। দেখুন, কোনো দরকার হলে আমায় বলবেন, এমন হুটহাট হাত ধরবেন না। আমি আসি, ক্লাস আছে। কথাটা বলেই হাঁটা দিলাম সামনের দিকে। উনি অবাক চোখে এখনও আমার দিকে তাকিয়ে আছেন। থাকলে থাকুক, তাতে আমার কি? ক্লাস শেষে বের হয়ে কিছুটা সামনে এগুতেই কেউ টেনে ফাঁকা ক্লাসে দাঁড় করিয়ে দিল আমায়। শুভ্র ভাইয়া। উনার চোখ দুটো লাল টকটকে। খুব জিজ্ঞেস করতে ইচ্ছে করছে, কি হয়েছে আপনার? কিন্তু জিজ্ঞেস করা হলো না। উনি শান্ত দৃষ্টিতে তাকিয়েই বলে উঠলেন, আমার সাথে কথা বলছো না কেন? 3 দিন পর দেখা দিলে এসবের কারণ কি? কেন? আপনার সাথে কোনো কন্ট্রাক্ট সাইন করা ছিল যে প্রতিদিন আপনার সাথে কথা বলে সকাল সকাল আপনাকে মুখ দেখাতে হবে? উনি পাশের বেঞ্চটাতে জোরে লাথি দিয়ে দেয়ালের সাথে চেপে ধরে বলে উঠলেন, মজা করো আমার সাথে? ফাজলামো পাইছ? আমাকে মানুষ মনে হয় না? আমি মরে যাচ্ছিলাম আর তুমি মজা নিচ্ছ? জানো তুমি, শ্বাস নিতে কত কষ্ট হচ্ছিল আমার। আরেকটু হলে সত্যিই মরে যেতাম। আমি কি আপনার প্রাণভোমরা নিয়ে ভেগেছিলাম নাকি যে মরে যাবেন? অবাক হয়ে। আমার কথায় শুভ্র ভাইয়া মুচকি হাসল। গালের উপর এসে পড়া চুলগুলো গুজে দিল কানে। ঠোঁটে বৃদ্ধাঙ্গুল দিয়ে স্লাইড করতে করতে বলে উঠলেন, তুমিই তো আমার প্রাণভোমরা।
উনি আরও কিছু বলতেন তার আগেই চিত্রার গলার আওয়াজ কানে এলো। সাথে সাথেই আমাকে ছেড়ে দূরে গিয়ে দাঁড়ালেন উনি। লুচু পোলা। চিত্রার ভয়ে ছেড়ে দিল নির্ঘাত। তার চিত্রা বেবি কষ্ট পাবে বলে কথা। অসভ্য, সাদা বিলাই কোথাকার। আমার ভাবনায় জল ঢেলে চিত্রা অপরাধী দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল, সরি ভাইয়া, আই থিঙ্ক আমি রং টাইমে চলে এসেছি। না না, ইটস ওকে। আমরা এমনি ভাইয়ার বিয়ে নিয়ে ডিসকাশন করছিলাম। জোরপূর্বক হাসি দিয়ে, অ্যাকচুয়ালি লাস্ট টাইম তো আদিবের গন্ডগোলের জন্য এনগেজমেন্টটা হতেও হয়নি। সো ওটাই রিপিট করা হবে আগামী শনিবার। ওটা নিয়েই কথা বলছিলাম জাস্ট, অন্য কিছু না। ও আচ্ছা। আমি কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে উনাদের সংডং এর কথা শুনেই চুপচাপ বেরিয়ে এলাম রুম থেকে। এই শুভ্র ভাইয়ার মতি গতি কিছুই বুঝি না আমি। কি চায় সে আমার থেকে? কেন এত নজরদারি আমার উপর? মামুর ভাগ্নি বলে, নাকি অন্য কিছু? হঠাৎই পেছনে থেকে কেউ একজন বলে উঠল, ভাবি। বিরক্তি নিয়ে পেছনে তাকাতেই দেখি রাতুল ভাইয়া। এদের মধুর স্বরে ভাবি ডাক শুনে নিজেকে সরকারি ভাবি বলে মনে হয়। বিরক্তি দমন করে জোরপূর্বক একটা ক্লোজ আপ হাসি দিয়ে বলে উঠলাম, জি বলুন দেবরজি। ভাইকে পাইতেছি না। ভাই কই? মিটিং আছে, লেট হচ্ছে অসহায় কণ্ঠে। আপনার ভাই কই আমি কি করে জানব? আমার কি জানার কথা ছিল নাকি? ভ্রু কুচকে। না মানে, লাস্ট যখন দেখেছিলাম তখন তো ভাই আপনার সাথেই ছিল। ওই ফার্স্ট ইয়ারের ক্লাসের দরজা লাগাচ্ছিল। রাতুল ভাইয়া কথাটা সাদা মনে বললেও আমার রাগ তখন সপ্তম আকাশে। আমাকে নিয়ে দরজা লাগাচ্ছিল। ছি, কি বিশ্রী শোনায় কথাটা। মেজাজ 49 করে কোনো কথা না বলেই হাঁটা দিলাম বাড়ির পথে। সবকটা আহাম্মকের ঢেকি। অসহ্য, জাস্ট অসহ্য। আজকে আপুর এনগেজমেন্ট, সেদিন আমি অসুস্থ হয়ে পড়ায় এনগেজমেন্টটা আর হয়নি। ওখানেই অনুষ্ঠান থামিয়ে দিয়েছিল মামু। মার সাথে দাঁড়িয়েছিলাম, হঠাৎ কোথা থেকে এক মহিলা এসে মুখে অমায়িক হাসি নিয়ে বলে উঠল, কেমন আছো মা? যেন আমি তার হারিয়ে যাওয়া বৌমা। আমি মুচকি হেসে উত্তর দিলাম, জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি? আমার কথায় উনি যেন চাঁদ হাতে পেয়েছেন, খুশিতে গদগদ হয়ে আম্মুর দিকে তাকিয়েই বলে উঠলেন, আপা, আপনার মেয়েটা যেমন লক্ষ্মী তেমন মিষ্টি। আমার ছেলেটাও তেমন, কি ভদ্র। এবার ডাক্তারি পাশ করে হসপিটালে বসেছে। আমাদের নিজেদের ক্লিনিক। আম্মু চলনসই হাসি দিয়ে চলেছেন ক্রমাগত। মায়ের হাসিতে মহিলা যেন আরও ভরসা পেলেন। হাসিমুখে বলে উঠলেন, আপা, আপনার মেয়েকে বিয়ে। আন্টির কথাটা শেষ হওয়ার আগেই কেউ একজন পাশ থেকে বলে উঠল, ভাবি। পাশে তাকিয়ে দেখি আবার সেই রাতুল ভাইয়া। উফ, আমার হয়ে যাওয়া বিয়েটা একটা মাত্র ভাবি ডেকে ভেঙে দিল তো। আমি আম্মুর দিকে তাকাতেই দেখি আম্মু করা নজরে একবার আমাকে তো একবার রাতুল ভাইয়াকে দেখছেন। ভাবি, কথাটা নিতে তার যথেষ্ট কষ্ট হচ্ছে। তার অবিবাহিত মেয়েকে কোনো সুদর্শন হ্যাবলাকান্ত পুরুষ অবলীলায় ভাবি ডাকছে, সেটা মা জাতি হিসেবে তার মেনে নেওয়ার কথা নয়। আমি মুচকি হেসে উনার দিকে তাকিয়ে বললাম, জি ভাইয়া বলুন। আপনাকে আঙ্কেল ডাকছে। আঙ্কেল? মানে আপনার মামু ডাকছে। এনগেজমেন্টের রিং নাকি আপনার কাছে? এগুলো চাইছেন? ওহ আচ্ছা, ওকে চলুন। আমার কাছে কোনো রিং কোনো কালেই ছিল না। রাতুল ভাইয়া যে ডাহা মিথ্যা কথা বলছেন তা বেশ বুঝতে পারছি। কিন্তু কেন? এই ভাবি রহস্য তো দূর করতেই হবে। আমাকে কোন আহাম্মকের বউ বানিয়ে চলেছে ক্রমাগত কে জানে। ওরা আমায় ভাবি ডাকে, তাহলে ওদের ভাইকে? শুভ্র ভাইয়া? ইয়েস, কারণ একমাত্র শুভ্র ভাইকেই ওরা ভাই ভাই বলে ডাকে। আমি এতটা ডাফার কি করে হলাম? ওরা আমাকেও অনেকবার বলেছে, ভাই এটা, ভাই ওটা। আর আমি বুঝতেই পারলাম না। সিউর তো হতেই হবে। যেই কথা সেই কাজ। একটু দূরেই কোল্ড্রিঙ্কস হাতে নিয়ে রাতুল ভাইয়া দ্রুত পায়ে হেঁটে চলেছেন। আমি সোজা উনার সামনে গিয়ে দাঁড়ালাম। ব্যাপারটায় উনি অবাক। আমি উনার দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলে উঠলাম, কেমন আছেন রাতুল ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো ভাবি। আপনি কেমন আছেন ভাবি? ভালো, খুব ভালো। দাঁত কেলিয়ে তো। এতগুলো কোল্ড্রিঙ্কস নিয়ে কোথায় যাচ্ছেন ভাইয়া? ছাদে যাচ্ছি ভাবি। ভাই নিয়ে যেতে বলছে। সাহেল ভাইয়ারা সবাই মিলে ওখানে আড্ডা দিবে তো তাই। ওহ, আচ্ছা আচ্ছা, খুব ভালো, হে হে হে। ভাই আড্ডা দিবে? ভালো, খুব ভালো, মহা ভালো।
আমি এখন যাই ভাবি, দেরি হলে ভাই রাগ করবে। ডট না না আপনি যাবেন না। ডট মানে অবাক হয়ে। ডট মানে সিম্পল আপনি এখন ছাদে যাবেন না, এখানে আমার পাশে দাঁড়িয়ে থাকবেন। ডট আমি এখানে দাঁড়িয়ে থেকে কি করব? অবাক হয়ে। ডট আমার সাথে গল্প করবেন। আমার না খুব গল্প করতে ইচ্ছে করছে বুঝলেন, সো আপনি এখন আমার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করবেন। ডট কিন্তু ভাই রাগ করবে তো ভাবি, আর আমি আপনার সাথে কি নিয়ে গল্প করব? অসহায় দৃষ্টিতে। ডট অনেক টপিকস আছে গল্প করার মতো, আর ভাইয়ের টেনশন করবেন না, ভাই কিচ্ছু বলবে না। ভাইদের উপর হলো ভাবি। একটা সিক্রেট বলি? ডট জি। ডট আপনার ভাই কিন্তু আমায় দেখে ভয় পায়, ভালোবাসে তো বুঝেন না। আচ্ছা আপনার কি মনে হয় আপনার ভাই আমাকে সত্যিই ভালোবাসে, নাকি সব নাটক? ভ্রু নাচিয়ে। ডট জি জি অনেক ভালোবাসে। নাটক কেন হবে? আস্তাগফিরুল্লাহ। ডট আপনি কিভাবে বুঝলেন অনেক ভালোবাসে? ভ্রু কুচকে। ডট বুঝব না কেন? আপনি কোথায় যাচ্ছেন, কি করছেন সবকিছুই তো ভাইয়ের জানা। অলওয়েজ আপনাকে কেউ না কেউ ফলো করে, যদিও ডিস্টেন্স রেখে, তাই আপনি বুঝেন না। আর সেই দিন তো স্বপনদের হেব্বি কেলিয়েছে, হাত ভেঙে দিছে একদম। ডট কেন কেলিয়েছে? সরি মেরেছে কেন? ডট আপনার দিকে তাকিয়ে সিটি বাজিয়েছিল বলে। মাথা নিচু করে। ডট ওহহ এটুকুর জন্যই হাত ভেঙে দিল? অবাক হয়ে। ডট জি ভেঙে দিল। আচ্ছা আমি সম্পর্কে আপনার কি হই? ডট ভাবি। ডট আপনি আমার কি হন? ডট জি মানে কনফিউজড হয়ে দেবর হই। ডট আপনার সাহেল ভাইয়ার কি হই আমি? ডট উনি তো সানশাইন বলেন, বোকা বোকা গলায়। ডট ওহ হ্যাঁ তাই তো, তাহলে আপনার শুভ্র ভাইয়ের কি লাগি? ডট বউ। ডট উনার কথায় ভ্রু কুচকে তাকালাম, সন্দেহী দৃষ্টিতে বলে উঠলাম। ডট বউ এটা শুভ্র ভাইয়া বলেছে আপনাকে? ডট ভাই তো সবাইকে বলে দিয়েছেন রোদ হলো আমার বউ, সো তোদের মধ্যে একজনও যদি ওর দিকে চোখ তুলে তাকাস, জাস্ট খুন করে ফেলব। ভুল করেও যেন ওর দিকে চোখ না যায়, নয়তো আমার থেকে খারাপ কেউ হবে না। আমার জিনিসে কেউ নজর দিবে তা আমি কিছুতেই সহ্য করব না, মনে থাকে যেন। ডট আমি জিনিস হয়ে গেলাম? ডট জি হয়ে গেলেন, ভাইয়ের জিনিস। ভাবি এখন যাই, হাত ব্যথা করছে, অনেকগুলো কোল্ড ড্রিঙ্কস তো। ডট জান বাট একটা কথা। ডট কি কথা? ডট এখন ছাদে গিয়েই আপনার ভাইকে স্ট্রেইট দুলাভাই ডেকে দিবেন, শুধু একবার নয়, প্রতি লাইনে লাইনে দুলাভাই ডাকবেন, বুঝলেন? ডট দুলাভাই কেন ডাকব? অবাক হয়ে। ডট আমি বলছি তাই। ডট না ভাই চর মারবে। ডট আর না ডাকলে আমি কান্না করে দিব, তখন আপনার ভাই আপনাকে আরও বেশি মারবে, বুঝেন না? ভালোবাসা। চোখ টিপে। ডট রাতুল ভাইয়ার মুখ দেখেই বোঝা যাচ্ছে সে ব্যাপক ফ্যাসাদে পড়েছেন, উত্তর দক্ষিণ যেখানেই যাচ্ছেন সেখানেই প্রবলেম, বেচারা। ডট ডট দুলাভাই কোল্ড ড্রিঙ্কস এনেছি। ডট রাতুল ভাইয়ার কথায় উনি ভ্রুকুচকে তাকিয়েই বলে উঠলেন। ডট তুই কি আমাকে বলছিস? ডট জি দুলাভাই আপনাকেই বলছি। ডট এই তুই আমাকে দুলাভাই ডাকছিস কেন? মাথা ঠিক আছে তোর? অবাক হয়ে। ডট জি দুলাভাই মাথা ঠিক আছে। ডট একটা চর বসাবো, ফাজলামো করিস আমার সাথে? রাগী গলায়। ডট ফাজলামো করছি না দুলাভাই, ভাবি বলল ডাকতে তাই ডাকছি, নয়তো উনি কাঁদবেন। মিনমিন করে। ডট ভাবি বলল মানে? কোন ভাবি? ভ্রু কুচকে। ডট আমাদের ভাবি। ডট রোদ বিস্ময় নিয়ে। ডট উনি তুমুল গতিতে মাথা ঝাঁকিয়ে জানান দিল, হ্যাঁ রোদ। শুভ্র ভাইয়া অবাক চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকেই হুহা করে হাসতে লেগে গেলেন, যেন ভীষণ মজা পেয়েছেন ব্যাপারটায়। আমিও মুচকি হেসে দরজার আড়াল থেকে সরে এলাম। শুভ্র ভাইয়া লাভস্মি, ভাবতেই অবাক লাগছে, কিভাবে সম্ভব? হাও হাও। এনগেজমেন্ট শেষের দিকে, রিং পরানো শেষ, এবার কাজিন ফ্রেন্ডস সবাই মিলে গেম খেলবে। গেমটা সিম্পল, একটা বাক্সে সবার জন্য একটি চিরকুট রাখা হয়েছে, তার মধ্যে থেকে একটা চিরকুট তুলতে হবে এবং যা লেখা আছে তাই পারফর্ম করতে হবে। গান থাকলে গান, নাচ থাকলে নাচ। আমার কপালে এসে পড়ল গান, কি দুর্ভাগা কপাল আমার, গানটাও সিলেক্ট করা, এটাই গাইতে হবে।
কি মুশকিল। আমি আপুর পেছনে দাঁড়িয়ে আপুর শাড়ির আঁচল খামচে ধরে আর চোখে শুভ্র ভাইয়াকে দেখে নিয়েই গাইতে শুরু করলাম। ডট 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 গান গাইতে গিয়ে লজ্জায় আমি লাল। সবাই চারপাশ থেকে শুভ্র শুভ্র বলে চেঁচাচ্ছে। ইসস কি লজ্জা। আমি আর চোখে উনার দিকে তাকালাম। উনি মুচকি হাসছেন। চোখাচোখি হতেই সামনের চুলগুলো পেছনে ঠেলে দিয়ে নিচের ঠোঁট কামড়ে ধরে শার্টের হাতা ফোল্ড করতে করতে এগিয়ে এলেন আমার দিকে। আমি ভয়ে আর লজ্জায় কুঁকড়ে গেলাম মুহূর্তেই। আপুর আড়ালে নিজেকে পুরোপুরি ঢেকে নিলাম। উনি পাশে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে শয়তানি হাসি দিয়েই আপুকে টেনে নিলেন নিজের কাছে। আমার হাত থেকে মাইক্রোফোনটা নিয়ে গানের সাথে তাল মেলালেন। আমি অবাক চোখে তাকিয়ে আছি। কি সুন্দর গাইতে পারেন উনি। আপুর কাঁধে হালকা কাঁধ ঝাঁকিয়ে গেয়ে উঠলেন উনি। ডট ভাবি ত্যারি বেহেনা কুমারা। ডট ও ভাবি ত্যারি বেহানা কুমারা। ডট হায় রাম গড়িও কা হে জাময়ানা। ডট রাব্বা মেরে মুঝকো বাঁচানা। ও রাব্বা মেরে মুঝকো বাঁচানা। ডট হায় রাম গড়িও কা হে জাময়ানা। ডট রাপো পাপা রুরুরুরু রুরুরু। আমার দিকে তাকিয়ে চোখ টিপে। ডট হুকুম আপকা থা জো মেনে না মানা। খাতাবার হু মে না আয়া নিবানা। ডট সাজা জো বিহ দুগে ও মঞ্জুর হোগি। ডট গান শেষে আমার দিকে তাকিয়ে শয়তানি হাসি দিয়ে সবার সামনেই বা চোখ টিপে দিলেন। আমি ঢোক গিলছি বারবার। কি শয়তান ছেলে। সবাই কি ভাবছে কে জানে। চিত্রার সাথে ফোনে কথা বলছিলাম। হঠাৎ গিটারের টুনে ফিরে তাকালাম। স্টেজের দিকে উকি দিয়ে দেখি শুভ্র ভাইয়ার হাতে গিটার। ফোনটা কেটে স্টেজের একটু কাছে গিয়ে দাঁড়ালাম। সোনালি সুতোর কাজ করা কালো পাঞ্জাবি পরেছেন উনি। হাতাগুলো কনুই পর্যন্ত গুটানো। সিল্কি চুলগুলো কপালে পড়ে আছে। হাতে সবসময়ের মতো ব্র্যান্ডেড ঘড়ি আর ব্রেসলেট। ফর্সা শরীরে কি মারাত্মক লাগছে এই কালো রং। ঠোঁটের কোণে ঝুলে আছে সেই দুষ্টামিভরা হাসি। ইসস। উনি ফ্রেন্ডদের দিকে তাকিয়ে অমায়িক হাসি দিয়েই গেয়ে উঠলেন। ডট বলতে যে মনে হয় বলতে তবু দেয় না হৃদয়। কতটা তোমায় ভালোবাসি। আর চোখে আমার দিকে তাকিয়ে চলতে গিয়ে মনে হয় দূরত্ব কিছু নয়। তোমারই কাছেই ফিরে আসি মুচকি হেসে অন্যদিকে তাকিয়ে। ডট উনি এতটুকু গাইতেই চারপাশ থেকে ছেলেরা চেঁচিয়ে উঠল। সবার মুখে এক কথা, দিস ইজ ফর ভাবি। দিস ইজ ফর ভাবি। সাহেল ভাইয়া তো রীতিমতো টেবিলের উপর উঠে শীষ বাজাচ্ছেন। ওদের অবস্থায় আমি লজ্জায় লাল। শুভ্র ভাইয়াও হেসে চলেছেন ওদের কথায়। হাসিমুখে আবারও গিটার বাজিয়ে গেয়ে উঠলেন উনি। ডট তুমি 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 শুধু এই মনের আনাচে কানাচে। সত্যি বলো না কেউ কি প্রেমহীনা কখনো বাঁচে। তুমি 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 শুধু এই মনের আনাচে কানাচে। সত্যি বলো না কেউ কি প্রেমহীনা কখনো বাঁচে। বলতে যে মনে হয় বলতে তবু দেয় না হৃদয়। কতটা তোমায় ভালোবাসি। উনি লাজুক হেসে আমার দিকে একবার তাকিয়েই চোখ ঘুরিয়ে নিলেন। ডট মেঘের খামে আজ তোমার নামে উড়ো চিঠি পাঠিয়ে দিলাম। পড়ে নিও তুমি মিলিয়ে নিও খুব যতনা তা লিখেছিলাম। মেঘের খামে আজ তোমার নামে উড়ো চিঠি পাঠিয়ে দিলাম। পড়ে নিও তুমি মিলিয়ে নিও খুব যতনা তা লিখেছিলাম। ডট এটুকু গাওয়ার সাথে সাথেই একটা পিচ্ছি মেয়ে দৌড়ে এসে একটা টিস্যু পেপার আর একটা গোলাপ ধরিয়ে দিল আমার হাতে। টিস্যু পেপারে লাল কালিতে লেখা। ডট এই এত লজ্জা পেও না প্লিজ। মরে যাব একদম খুন হয়ে যাব। তোমার লজ্জা রাঙা মুখটা দেখতে একদম রসগোল্লার মতো লাগে। ইসস ভুল করে খেয়ে ফেলব তো। এই ভুলটা কিন্তু আমি করবই। আজ নয় কাল। সো সাবধান। ডট আমি চোখ বড় বড় করে উনার দিকে তাকাতেই মুচকি হেসে অন্যদিকে চোখ ফিরিয়েই গেয়ে উঠলেন উনি। ডট সবার আগে আমার গল্প পড়তে চাইলে নীল ক্যাফের ডায়েরি পেজে পাবেন। ও ও চাই পেতে আরও মন পেয়েও এত কাছে। বলতে যে মনে হয় বলতে তবু দেয় না হৃদয়। কতটা তোমায় ভালোবাসি। মন অল্পতে প্রিয় গল্প তো কল্পনায় স্বপ্ন আঁকে। ভুলক্রুটি আবেগী খুনসুটি সারাক্ষণ তোমায় ছুঁয়ে রাখে। মন অল্পতে প্রিয় গল্প তো কল্পনায় স্বপ্ন আঁকে। ভুলক্রুটি আবেগী খুনসুটি সারাক্ষণ তোমায় ছুঁয়ে রাখে। ডট উনি গান গেয়ে নেমে গেলেন স্টেজ থেকে। আমি লজ্জায় কুকড়ে দাঁড়িয়ে আছি এক কোণে। ইসস কি লজ্জা। আমার মধ্যেও যে লজ্জা নামক জিনিসটা এত ভরপুরভাবে আছে জানাই ছিল না। কি অসভ্য ছেলে। একটা গান দিয়েই লজ্জার সাগরে ডুবিয়ে দিল আমায়। এখন উনার সামনে কি করে যাব। ছেলেরা সবাই যে ব্যাপারটা জানে তা ওদের ভাবি ডাকে স্পষ্ট। কি লজ্জা। টানা 3টা ক্লাস করে টায়ার্ড হয়ে চিত্রাকে নিয়ে বেরিয়ে এলাম। আর ক্লাস করা যাবে না। কিছুতেই না।
চিত্রাকে বাইরে দাঁড় করিয়ে ওয়াশরুমে গিয়ে মুখে চোখে পানি দিলাম। ওয়াশরুম থেকে বেরিয়ে খুবই অদ্ভুত একটা বিষয় দেখলাম। চিত্রা লেডিস ওয়াশরুমের পাশের কোণাটায় দাঁড়িয়ে আছে। সাথে একটা ছেলেও ছিল যে আমায় দেখেই নিজেকে আড়াল করে নিল। অদ্ভুত। চিত্রার কি কোনো ছেলের সাথে রিলেশন চলে? চললেও আমাকে বলেনি কেন? এসব ভাবছি আর হাঁটছি। চিত্রা ক্যান্টিনে গেছে কোল্ড ড্রিঙ্কস আনতে। হঠাৎ পাশের মেয়েদের ফিসফিস কথায় দাঁড়িয়ে পড়লাম। কান খাড়া করে যা শুনলাম তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না আমি। এই জানিস, আইআর ডিপার্টমেন্টের চিত্রার সাথে আমাদের ক্রাশ বয়ের রিলেশন চলে। কি? আমাদের ক্রাশ বয়? মানে শুভ্র ভাই, কেমনে কি? আর তুই কিভাবে জানলি? আরে, আমি ওয়াশরুমে গিয়েছিলাম, ওখানে ওয়াশরুমের কোণায় দাঁড়িয়ে উনারা রোমাঞ্চ করছিলেন। শুভ্র ভাইয়া তো ফ্লার্টিং করার মতো ছেলে না। নিশ্চয় সিরিয়াস। তুই সিউর? অবাক হয়ে। অবশ্যই। এই দেখ লুকিয়ে পিকো তুলেছি। কথাটা শুনেই দ্রুত ওদের সামনে গিয়ে দাঁড়ালাম। গলা শুকিয়ে আসছিল আমার, মাথাটা ভো ভো করছে, তবু যথেষ্ট শক্তি নিয়েই বলে উঠলাম। এক্সকিউজ মি আপু, কিছু না মনে করলে পিকটা কি আমি দেখতে পারি প্লিজ? হ্যাঁ অবশ্যই, এই তো দেখো। ফোনটা হাতে নিয়েই মাথায় আকাশ ভেঙে পড়ল। যা দেখছি তা কি সত্যি? দেয়ালের সাথে থেকে দাঁড়িয়ে আছে চিত্রা। শুভ্র এক হাত দেয়ালে আরেক হাত চিত্রার কোমরে রেখে দাঁড়িয়ে আছে। এর বেশি কিছু দেখার বা বোঝার প্রয়োজন কি আছে? নেই, কিচ্ছু দেখার প্রয়োজন নেই। কাপা হাতে ফোনটা ফিরিয়ে দিয়েই হাঁটা দিলাম। তখনই চিত্রা এলো। সরাসরিই জিজ্ঞেস করলাম ওকে। ওই আপুর কাছে তোর আর শুভ্র ভাইয়ার পিক দেখলাম। সো মাচ ক্লোজ পিক। কি বলিস? অবাক হয়ে। ওয়াশরুমের দরজার আড়ালে দাঁড়িয়ে আছিস? ওহো, সেটা। দেখ মেয়েরা কি ফাজিল, এদের যন্ত্রণায় দেখি চিপায় চুপায়ও শান্তি নাই। আরে শোন। আমি আর দাঁড়ালাম না। ওদের রোমান্সের বর্ণনা শোনার শক্তি অ্যাটলিস্ট আমার নেই। দুদিন আগে হলেও সম্ভব ছিল, কিন্তু এই দুদিনে অনেক কিছুই বদলে গেছে। আমি উনাকে আমার ভালোবাসার অনুভূতিগুলোর সাথে মিশিয়ে ফেলেছিলাম, যা এখন ভেঙে টুকরো। চিত্রাকেই যদি ভালোবাসেন তাহলে আমার সাথে এত কিছু কেন? রিভেঞ্জ? প্রথম দিনের চড়টার রিভেঞ্জ নিলেন হয়তো। কি ভয়ানক প্রতিশোধ! সবাই এতটা নিষ্ঠুর। মনটা কুকড়ে যাচ্ছে ঘৃণায়। চরম ঘৃণা। যে ঘৃণায় একটা মানুষ পুড়ে ছারখার হয়ে যেতে পারে তেমন ঘৃণা। এতটা আমার সাথে না করলেও পারতেন উনি। শুধু শুধু আমার ঘৃণার খাতায় নাম উঠালেন উনি। ঘৃণা করতে না জানা মেয়েটাকে ঘৃণা করতে শেখালেন। তার চরম মূল্য দিতে হবে উনাকে। ভয়ানক মূল্য। এসব ভাবতে ভাবতেই সামনে শুভ্র ভাইয়াকে দেখতে পেলাম। হাসিমুখে আমায় কয়েকবার ডাকল, কিন্তু উনার ডাকে সাড়া দেওয়ার মতো রুচি আপাতত আমার নেই। বিন্দু মাত্র নেই। হঠাৎ করেই আমার হাত চেপে ধরলেন উনি। এবার আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলাম না আমি। ঘুরে দাঁড়িয়েই উনার গালে একটা চর বসিয়ে দিলাম। উনি গালে হাত দিয়ে অবাক চোখে তাকিয়ে আছে। উনার বিস্ময়কে আরও বাড়িয়ে দিয়ে চেঁচিয়ে বলে উঠলাম, সমস্যা কি আপনার? কতবার বলবো হাত ধরবেন না আমার? ভার্সিটির সিনিয়র বলে যা ইচ্ছে তাই করবেন নাকি? আপনি ভার্সিটির সব মেয়েদের চোখে হিরো হতে পারেন, বাট আমার চোখে না। সো স্টে অ্যাওয়ে ফ্রম মি। এসব লুচুগিরি নিজের প্রেমিকাকে দেখান, আমাকে নয়। কথাটা বলেই হাতটা ঝাড়ি দিয়ে ছাড়িয়ে আবারও হাঁটা দিলাম। বুকটা ভারী লাগছে খুব। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু কাঁদব না আমি। কেন কাঁদব? কার জন্য কাঁদব? এটা আমার ভুল ছিল যে আমি উনার আচরণগুলোকে আমার প্রতি পজিটিভ ভেবেছিলাম। উনি তো নিজের মুখে বলেনি। তাহলে ওই চিরকুট কেন? নিজের বোকামির জন্য কারো খেলার অংশ হয়ে গেলাম আমি। আর মারাত্মকভাবে হেরেও গেলাম। বাসায় এসেই রুমের দরজা দিয়েছি। কিচ্ছু আস্ত রাখব না আমি। সব ভেঙে গুড়িয়ে দিব আজ। আমার মনটা যেভাবে ভেঙে চুরমার হয়ে গেছে ঠিক তেমনই চুরমার হবে সবকিছু। টেবিলের বই, আলমারির কাপড়, বিছানার চাদর, কম্বল, কোষণ সব কিছু ছুড়াছুড়ি করেও মন ভরল না আমার। রাগ কমছে না কিছুতেই। খুন করে ফেলতে ইচ্ছে করছে আমার। সবাইকে খুন করে ফেলতে ইচ্ছে করছে। ফুলের বাজ, একুরিয়াম সব ভেঙে একাকার, কিন্তু রাগ কমছে না। এই ভয়ানক রাগ জ্বালিয়ে শেষ করছে আমায়। দরজায় ধাক্কার শব্দ, কিন্তু সেদিকে আমার নজর কই? আমার নজর তো টেবিলের কোণে পড়ে থাকা ওই ব্লেডটার দিকে। ব্লেডটা হাতে নিয়েই আঁচড় কাটতে লাগলাম হাতে। না, মৃত্যুর আশায় নয়, রাগ কমানোর আশায়।
স্বার্থপর চোখের জল তো আসছে না, তাই রক্তের সাথেই ধুয়ে যাক সব রাগ। এক পর্যায়ে দরজা ভেঙে ঘরে ঢুকল ভাইয়া। অবাক চোখে তাকিয়ে আছে আমার দিকে। এসবও আমার দ্বারা সম্ভব? ভাইয়া যেন বরফের মতো দাঁড়িয়ে আছে। আপু এসে হাত বেঁধে দিল আমার। বাবা মা কিছু বলল না, বলার মতো খুঁজেই পেল না কিছু। মা বাবা রুম থেকে বের হতে নিতেই বলে উঠলাম আমি, মা, এই রুমের ভেতরের কথাগুলো যেন তোমার ভাইয়ের বাড়ি পর্যন্ত না পৌঁছায়। যদি কারো থ্রু ওরা ব্যাপারটা জানতে পারে তাহলে খুব ভালো করে জানো আমি কি করতে পারি। আমার এমন শক্ত কথায় আম্মু বিস্মিত। কি অদ্ভুত, আজ আমার সব কথাতেই সবাই বিস্মিত হচ্ছে। আমার কথায় কি বিস্ময়ের কোনো মেডিসিন মেশানো আছে? দুদিন যাবৎ ভার্সিটি আসছিস না, কেন আসছিস না? শুভ্র ভাইয়া খোঁজ করছিল। তোর কি কিছু হয়েছে? হ্যাঁ হয়েছে, 2টা মেয়ে হয়েছে, আরেকটা ছেলে হবে, প্রক্রিয়া চলছে। আর কোনো প্রশ্ন? কি বলছিস এসব? সিম্পল বাংলায় তো বললাম, সাধু ভাষায় তো কিছু বলিনি। তোর কি মন খারাপ রোদ? না, মন খারাপ হবে কেন? কখনো না, রোদের মন খারাপ হয় না কখনো। গটিট চিৎকার করে। ওকে, চেঁচাচ্ছিস কেন? চেঁচিয়ে আমি বুঝাতে চাচ্ছি আমি বিরক্ত। তুই ফোন দিয়েছিস তাতে আমি বিরক্ত। এই যে একটু আগে শুভ্র ভাইয়ের কথা বললি তাতেও আমি চরম রকম বিরক্ত। তোর কি শুভ্র ভাইয়ার সাথে কোনো ঝামেলা হয়েছে? ঝগড়া টগড়া কিছু? ওই শুভ্র কি আমার জামাই, নাকি আমার 10 বাচ্চার বাপ? ওই ব্যাটার সাথে আমার কিসের ঝামেলা হবে? সব আজগুবি আলাপ আমার সাথে করতে আসবি না। ফোন রাখো। আর শুন, আগামী 2 দিন তুই আমার বাসার 30 সীমানার মধ্যেও আসবি না। আমি আপাতত তোর সাথে কথা বলতে চাচ্ছি না। কথাটা বলেই ফোনটা কেটে অফ করে দিলাম। তখনই দরজায় কড়া নড়ল। বিরক্তির সাথে বলে উঠলাম, কে? সাথে সাথেই ওপাশ থেকে আপু বলে উঠল, শুভ্র এসেছে, তোর সাথে ইম্পর্টেন্ট কথা আছে নাকি? দরজা খোল। আপু, আমি কোনো প্রেসিডেন্ট নই যে আমার সাথে গুরুত্বপূর্ণ কথা থাকবে। আমি সাধারণ একটি মেয়ে, সাধারণভাবেই বলছি। তোমার বর্তমান মামাতো ভাই আর হবু দেবরকে বলো উনার কোনো গুরুত্বপূর্ণ কথা শোনার ইচ্ছা বা আকাঙ্ক্ষা আমার নেই। সো জাস্ট লিভ। ব্যালকনিতে দাঁড়িয়ে মুড়ি চিবোচ্ছি আর আকাশের দিকে তাকিয়ে আছি। ঠিক তখনই আবারও দরজায় টোকা পড়ল। ওপাশ থেকে আপু তৈরি হতে বলল, শপিং এ যাবে। আমি মানা করেও লাভ হলো না, তাই বাধ্য হয়েই কালো রঙের একটা জামা নিলাম পরব বলে। কি মনে করে জামা রেখে নীল শাড়ি জোড়ালাম গায়ে। আজ সাজব, মন ভরে সাজব। এভাবে নিজেকে ঘরে আটকে রাখার মতে ট্রেজেডি তো হয়নি আমার। নীল শাড়ি, নীল চুড়ি, কপালে কালো টিপ, চুলগুলো হাতখোপা করে বেরিয়ে এলাম রুম থেকে। সোফায় অভ্র আর শুভ্র ভাইয়া বসে আছেন। আমি খুব স্বাভাবিকভাবেই উনাদের সাথে বসলাম। শুভ্র ভাইয়া তৃষ্ণার্ত দৃষ্টিতে আমায় গিলে খাচ্ছেন। এভাবে তাকিয়ে থাকার হলো আজব। অভ্র ভাইয়ার সাথে কথা বলতে বলতে প্রায় 10 মিনিট পর উনার দিকে আর চোখে তাকালাম। উনি এখনও আগের মতো আমার দিকেই তাকিয়ে আছেন, যেন পৃথিবীতে আমি ছাড়া আর কিছু নেই। গাড়িতে উঠতে যাওয়ার সময় শুভ্র ঘোষণা করল আজ গাড়ি নয় রিকশায় যাবেন তারা। আপু আর অভ্র ভাইয়া খুব খুশি। বিকেলের নরম আলোয় প্রেয়সীর সাথে রিকশায় চলা মানেই রোমাঞ্চকর বিষয়। কিন্তু আমার জন্য তা বিরক্তির, কারণ আমার পাশের মানুষটি আমার ভালোবাসা পাওয়ার যোগ্য নয়। রিকশায় পাশাপাশি বসে আছি, মাঝে আরেকজন বসতে পারবে অনায়াসে। প্রায় 10 মিনিট পর উনি বলে উঠলেন, এদিকে চেপে বসো, পড়ে যাবে তো রোদ। কেন? যেন শরীর স্পর্শ করতে সুবিধা হয় তাই। রোদ। কি? রোদ কি? সত্যি বলছি বলে গায়ে লাগছে বুঝি? রোদ প্লিজ স্টপ। তুমি ভালো করে জানো আমি ওই টাইপের ছেলে নই। হ্যাঁ আমি জানি আপনি কোন টাইপের ছেলে। সাচা রিভেঞ্জার, যে রিভেঞ্জ নেওয়ার জন্য কাউকে ভেঙে টুকরো করতেও ভাবে না। এই যে আমি আপনার পাশে বসে আছি, জানেন কেমন ফিলিংস হচ্ছে আমার? ঘৃণা লাগছে, প্রচণ্ড পরিমাণ ঘৃণা। আই জাস্ট হেট ইউ। আপনার সাথে কোনোভাবে আমার রক্তের সম্পর্ক আছে ভাবতেই গা গুলাচ্ছে আমার। আমার কথায় চোয়াল শক্ত হয়ে এলো উনার। এক ঝটকায় আমার কোমর চেপে ধরলেন উনি। আমি ছাড়ানোর চেষ্টা করে চলেছি ক্রমাগত, কিন্তু পারছি টাকই। উনি দাঁতে দাঁত চেপে বলে উঠলেন, এত ঘৃণা?
এত ঘৃণা কি আমার প্রাপ্য? কেন করছো এমন? কি করেছি আমি? কোন দোষে এমনভাবে পুরাচ্ছ আমায়? উফ ফফ, আর সহ্য হচ্ছে না আমার। দুদিন পরপর তোমার এসব পাগলামোতে আমি অতিষ্ঠ। তুমি বাচ্চা নও, বোঝার ক্ষমতা তোমার আছে, তবু তুমি অবুঝ। আমার যে শ্বাস বন্ধ হয়ে আসে সেটা তুমি বুঝো না। আমার যে মরে যেতে ইচ্ছে করে সেটা তুমি বুঝো না। আর তুমি যা বুঝো সেটা দুনিয়ার আর কেউ বুঝে না। একটু বুঝতে চেষ্টা করো না কেন তুমি? দম বন্ধ করে মেরে ফেলতে চাও? তাহলে একবারেই মেরে ফেলো না। এত বনিতা করছো কেন? ছাড়ুন আমায়। আমাকে টাচ করার সাহস কি করে হয় আপনার? আর এসব ফালতু কথা আমাকে না বলে আপনার লাইফলাইনকে বলুন, কাজে লাগবে। আপনার এই শ্বাস বন্ধ হয়ে যাওয়া বা মরে যাওয়া নিয়ে আমার কোনোই মাথা ব্যথা নেই। ট্রাস্ট মি, আপনার সাথে কথা বলতেও আমার রুচিতে বাজছে। প্লিজ ছাড়ুন আমায়। আপনার প্রতিটি স্পর্শকে ঘৃণা করি আমি। আই জাস্ট হেইট ইউ চেঁচিয়ে। ডট। ঘৃণা, ঘৃণা, ঘৃণা। কিসের এত ঘৃণা তোমার? কি করেছি আমি? টেল মি ডেমেড। আরও জোরে চেপে ধরে। ডট। ছাড়ুন আমায়। চিৎকার করে কিসের অধিকারে জবাবদিহিতা চান আপনি? আমি আপনার বউ, নাকি জিএফ? কোনটায় নই? সো জাস্ট স্টপ দিস কাইন্ড অফ ড্রামা। এই মামা, রিকশাচালককে উদ্দেশ্য করে, রিকশা থামান। ডট। কেন? রিকশা কেন থামাবে? ডট। কারণ আমি নামব। আপনার মতো থার্ড ক্লাস কোনো পার্সনের সাথে একসাথে বসতে আমার গা গুলায়। এই মামা, থামাতে বলছি না। থামাবেন নাকি চেঁচিয়ে মানুষ জমিয়ে মার খাওয়াবো? সবাইকে বলবো আপনি এই লোকটার সাথে মিলে আমায় তুলে নিয়ে যাচ্ছেন। কি চেঁচাবো? প্রচণ্ড রাগে। ডট। প্রচণ্ড রাগে থরথর করে কাঁপছে আমার শরীর। সব সহ্য হয় আমার, কিন্তু কোনো ছলনাময়ী কখনো নয়। রিকশা থামানোর সাথে সাথে নেমে হাঁটা দিলাম। শুভ্র ভাইয়া নিচু হয়ে মাথার চুল মুঠো করে বসে আছেন চুপচাপ। আমি হাঁটছি আর ভাবছি, এই লোকটা পিছু ছাড়ছে না কেন আমার? মন ভাঙার ছিল, ভেঙেছে, আর কি চাই সে? এই রাগ, এই জেদ আমি কাকে দেখাবো? সবার ধারণা হবে আমি ওভার রিয়েক্ট করছি। আরে, এই কথা বলার আগে নিজের ভালোবাসার মানুষটিকে অন্যের কোমর জড়িয়ে দাঁড়িয়ে থাকতে দেখার শ্বাসটা জোগাড় করো। যে কোনো পরিস্থিতিতে কোনো মেয়েই তা পারবে না। যা পারবে তা হলো বড় বড় কথা বলা। চা ইডিয়টস। আমার ভাবনার প্রহরকে ছিন্ন করে কেউ হুট করেই কোলে তোলে নিল আমায়। হঠাৎ ঘটা ব্যাপারটায় আমি চমকে গেলেও শুভ্র মুখটা দেখেই চমকটার আগে পরিণত হলো মুহূর্তেই। ছুটাছুটি করেও লাভ হলো না। উনার ওজন যেখানে ৮০ কেজি, আমার মাত্র ৪৫। উনার সাথে পেরে উঠার কথাও না। কিছুক্ষণের মধ্যেই হাঁপিয়ে উঠলাম আমি। উনি আমাকে শক্ত করে জড়িয়ে ধরে রিকশায় বসে পড়লেন। এই মুহূর্তে শরীর নাড়ানোর ক্ষমতাও আমার নেই। উনার বুকের সাথে মিশে আছে আমার মাথা। উনার হার্টবিটের শব্দ আমার কানে স্পষ্ট। কি তুমুল গতিতে ছুটছে। একসময় এই শব্দটা আমাকে নেশা ধরাতো, কিন্তু এই মুহূর্তে সেটা নিতান্তই বিরক্তির বিষয়। অন্য কারো ভালোবাসার মানুষের বুকের শব্দ আমি শুনব কেন? যে অধিকার আমার নেই সেই অধিকারের অধিকারী হতে চাই না আমি। সারাটা বিকেল আর সন্ধ্যাটা শপিং করে কেটেছে। সাথে বেড়েছে বিরক্তি। বাসায় এসে বিছানায় গা এলিয়ে দিতেই ফোনটা বেজে উঠল বড্ড নিষ্ঠুরভাবে। ইসস, কি পাষাণ! রাতের নিস্তব্ধতাকে কতটা নিষ্ঠুরতার সাথে ছিন্নভিন্ন করে দিল মুহূর্তেই। ফোনের দিকে তাকিয়ে আছি একদৃষ্টে। ফোনের স্ক্রিনে চিত্রার হাসিমাখামুখ ভাসছে, সাথে ভাসছে বাংলা অক্ষরে লেখা তার নাম, চিত্রা। আমার ফোনে একমাত্র ওর নামটাই বাংলা ফন্টে লেখা। তার কারণটা অবশ্য তেমন গুরুত্বপূর্ণ কিছু নয়। ওর নামটাতে একটা উপন্যাস গন্ধ আছে বলেই মনে হয় আমার। উপন্যাসের নায়িকাদের মতো নাম। আর ভাগ্যের পরিহাসে আমার গল্পটাকে ছিন্নভিন্ন করে সেখানেও নিজের নামটা লাল কালিতে লিখে নিয়েছে সে গভীরভাবে। একটা দীর্ঘশ্বাস ফেলে ফোনটা তুললাম। ডট। হ্যালো। ডট। হ্যালো রোদ। ডট। হুম। কাল ভার্সিটি আসছিস তো? কাল তো রিইউনিয়ন। দারুণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জানিস, এখানে শেয়ার ইউর লাভ সেশন নামে একটা সেকশন অ্যাড করা হয়েছে এবার। সবাই তার লাভ এক্সপিরিয়েন্স শেয়ার করবে। জাস্ট অসাম একটা বিষয়। আসবি তো? ডট। দেখি। ডট। দেখাদেখি কিসের? এখানে তো দেখাদেখির কিছু নেই। তুই আসবি ব্যাস। শুধু আসবি যে তা না, একদম শাড়ি পরে আসবি। ডট। বললাম তো দেখি। এখনও সিউর হতে পারছি না। ডট। রোদ, এটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। ৫০ বছরের সব ব্যাচের ভাইয়া আপুরা আসবে। তাদের মধ্যে অনেকেই সাকসেসফুল। ওদের সাথে পরিচয় থাকলে আমাদের ক্যারিয়ারে এফেক্ট পড়বে।
দে ক্যান গিভ ইউ এ গ্রেট চেঞ্জ। চিত্রা, তুই এই মুহূর্তে ফোন রাখবি। তোর এই হিসেব নিকাশটা আমার সাথে না করে ক্যালকুলেটরের সাথে কর, সেটা বেশি এফেক্টিভ হবে। কথাটা বলেই ফোনটা কেটে দিলাম। এই চিত্রাটা অলওয়েজ রং টাইমে কল করবে, আর আমাকে বিরক্তির চরম সীমায় পৌঁছে দিবে। ফোনটা রেখে বারান্দায় গিয়ে দাঁড়ালাম। রাস্তার সোডিয়ামের আলোর কিছু অংশ আমার বারান্দায় হানা দিয়েছে। আকাশের চাঁদটা মেঘের সাগরে হাবুডুবু খাচ্ছে বারবার। আকাশ থেকে চোখ নামিয়ে রাস্তার দিকে তাকালাম। একজোড়া কাপল হাতে হাত রেখে হেঁটে চলেছে। মেয়েটির হাতে আইসক্রিম, মাথাটা পাশের মানুষটার কাঁধে। এই মুহূর্তে এই মেয়েটিকে পৃথিবীর শ্রেষ্ঠ সুখী বলেই বোধ হচ্ছে। মানুষ তার জীবনের যে কোনো একটা পর্যায়ে গিয়ে এমন একটা ভুল করে যার জন্য তাকে পস্তাতে হয়, কষ্ট সহ্য করতে হয়, ব্যথা সহ্য করতে হয়। কখনো তা হয় মিষ্টি ব্যথা, কখনো বা আমার ক্ষেত্রে ব্যথাটা বড্ড তীক্ষ্ণ। প্রথম যৌবনের প্রথম ভালোবাসা, প্রথম আঘাত, প্রথম পরাজয় খুবই কষ্টের হয়। যে কষ্টটা এই মুহূর্তে আমার প্রতিটা পেশিতে বয়ে চলেছে। অদ্ভুত একটা ভাইরাসের মতো। গোলাপি রঙের শাড়ি, ম্যাচিং ব্লাউজ, কপালে ছোট্ট কালো টিপ, হালকা গোলাপি লিপস্টিকের সাথে চোখে কড়া করে কাজলেটে। লম্বা চুলগুলো ছেড়ে দিয়ে তৈরি হয়ে নিলাম ভার্সিটির উদ্দেশ্যে। ভার্সিটিটা খুব সুন্দর করে সাজিয়েছে আজ। গেইটে পা রাখতেই চিত্রাকে দেখতে পেলাম। মুখে হাসি যেন ধরছেই না তার। বেগুনি রঙের শাড়িতে বড্ড মিষ্টি লাগছে ওকে। রূপবতী কন্যা, তার কেশবরণ চুল। এই মেয়েকে দেখে ছেলেরা তো প্রেমে পড়তে বাধ্য। চিত্রার পাশেই দাঁড়িয়ে আছে শুভ্র ভাইয়া। উনি অবাক দৃষ্টিতে তাকিয়ে আছেন আমার দিকে। উনার চোখে যেন হাজারো আকুতি। এত সুন্দরী প্রেমিকা পাশে থাকতেও উনি আমার দিকে এভাবে তাকিয়ে আছেন কেন বুঝতে পারছি না। উনিও গোলাপি আর সাদার সংমিশ্রণে পাঞ্জাবি পরেছেন। বেশ লাগছে, কিন্তু আজ উনাকে খুঁটিয়ে দেখার সাহস জোগাতে পারলাম না। খুব দ্রুতই চোখ সরিয়ে নিলাম। অন্যের জিনিস বলে কথা। আমাকে দেখেই চিত্রা দৌড়ে এলো। চশমা ঠিক করতে করতে কথার ঝুলি নিয়ে বসল সে। আমি ভাবলেশীনভাবে দাঁড়িয়ে আছি। তখনই কোথা থেকে সাহেল ভাইয়া এসে হাজির। এই সানশাইন, খুব মিষ্টি লাগছে তোমায়। ধন্যবাদ ভাইয়া। মুচকি হেসে। মাই প্লেজার মেম। ব্রেকফাস্ট করেছ? একটু। তোমাকে দেখেই বুঝা যাচ্ছে করনি। আমিও করিনি। চলো একসাথে ব্রেকফাস্ট সেরে আসি। অনেক কাজ। শুভ্রকে উদ্দেশ্য করে, এই শুভ্র, অনুষ্ঠান শুরু কর। এখন আপাতত আমার কোনো কাজ নেই, এবার একটা খাওয়া দিব। প্লিজ আর কোনো কাজের কথা বলিস না। এই সাইশাইন চলো। শুভ্র ভাইয়া একদৃষ্টিতে তাকিয়ে আছেন আমার দিকে। হয়তো উনি চাচ্ছেন না আমি সাহেল ভাইয়ার সাথে যাই। উনার চাওয়া দিয়ে আমার কি কাজ? আমি হাসিমুখে সাহেল ভাইয়ার সাথে হাঁটা দিলাম। আমাদের খাবার আসার আগেই অনুষ্ঠান শুরু হয়ে গেল। সাহেল ভাইয়া আমাকে অ্যারেঞ্জমেন্টের হেন তেন বুঝাচ্ছিলেন। তখনই অ্যানাউন্সমেন্ট হল। গাইস, এখন আমাদের প্রিয় শুভ্র ভাইয়াকে রিকোয়েস্ট করছি তার লাভ এক্সপিরিয়েন্স সম্পর্কে বলার জন্য। ভাইয়া, আপনার লাইফে কি ভালোবাসা এসেছিল? যদি এসে থাকে তোকে সে লাকি মেয়ে? হ্যাঁ, আছে এমন একজন। ওয়াও, এটা ভার্সিটির মেয়েদের জন্য বেড নিউজ। তবুও তারা ভগ্নহৃদয় নিয়ে আপনার লাভ এক্সপিরিয়েন্স শুনতে চায়। গাইস, ডু ইউ ওয়ান্ট টু লিসেন? ইয়েস শশ, সবাই। তো ভাইয়া, আপনার ভালোবাসা বলে কথা নিশ্চয় এক্সট্রাঅর্ডিনারি হবেন তিনি। আমায় যদি জিজ্ঞেস করা হয় হোয়াই আই লাভ হার, তাহলে বলবো কোনো রিজন নেই। ওকে ভালোবাসার কোনো রিজন আমার কাছে নেই। অজানা কোনো কারণে ভালোবাসি তাকে। আর খুবই অদ্ভুত বিষয় কি জানেন? সেও অজানা কোনো কারণে ঘৃণা করে আমায়। যেখানে আমি ওর সাথে কথা না বলতে পারলে আমার শ্বাস আটকে আসে, সেখানে আমার কথা শুনে বিরক্তিতে ওর শ্বাস আটকে আসে। যেখানে তার হালকা ছোঁয়া আমার শরীরে শিহরণ জাগায়, সেখানে আমার ছোঁয়ায় ওর ঘৃণা আসে। অদ্ভুত এক ভালোবাসা আমার। তবুও দিন শেষে ওকে একটাবার দেখার জন্য মরে যেতে ইচ্ছে করে। কিন্তু সে বুঝে না। বড্ড অবুঝ সে। এই অবুঝ মেয়েটিকেই চাই আমার। দিন শেষে চোখে চোখ রেখে বলতে চাই, তোকে চাই, শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি শুধু তোকেই চাই। ওয়ান সাইডেড লাভ? মেবি। মুচকি হেসে। আপনাকে কেউ ঘৃণা কি করে করতে পারে? ব্যাপারটায় আমরা সবাই সারপ্রাইজড। এনিওয়ে, উনি কি এখানে আছেন? হুমম, সে এখানেই কোথাও আছে। ভাইয়া, তাহলে উনাকে ডেডিকেট করেই একটা গান যদি গাইতেন।
আপনার ব্যক্তিত্বের সাথে আপনার গানের দেওয়ানাও কিন্তু এখানে অনেক। প্লিজজ ভাইয়া, জাস্ট ওয়ান সং, ডট, আজ নয়, ডট, প্লিজজ ভাইয়া, প্লিজ, ফর আওয়ার গেস্ট, ডট, ওকে, ডট। ক্যাম্পাস কাঁপিয়ে তালির জোয়ার উঠল। আমি ততক্ষণে মঞ্চের খানিকটা কাছে গিয়ে দাঁড়িয়েছি। উনি মুচকি হেসে গিটারটা হাতে তুলে নিলেন। হালকা হাতে সুর তুললেন গিটারে। তারপর চোখ দুটো বন্ধ করে গেয়ে উঠলেন। ডট, নারে নারে, নারে 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 নারে, নারে নারে না, বুঝে না সে বুঝে না, সে তো আজও বুঝে না। ডট, চোখ জ্বালা করছে আমার, হয়তো চোখ থেকে বৃষ্টি ঝরতে চাইছে, কিন্তু কেন, যার উত্তর শুধুই জানি না। আবেগ দিয়ে গাওয়া হয়তো একেই বলে। প্রতিটি লাইন উনার কণ্ঠে জীবন্ত হয়ে উঠেছে যেন। গান গাওয়া শেষ করে মুচকি হেসে গিটারটা পাশে দাঁড়ানো ছেলেটার হাতে ধরিয়ে দিয়েই নেমে গেলেন স্টেজ থেকে। চোখ দুটো টলমল করছিল উনার, যেন এখনই ঝরে পড়বে ফোঁটা জল। কি ভয়ানক গোলকধাঁধায় ফেসে গেছি আমি। উনার গাওয়া গান আর তার আগে বলা প্রতিটি কথা যে ছিল আমাকেই উদ্দেশ্য করে। উনি যদি সত্যি আমায় ভালোবাসেন তাহলে চিত্রার সাথে ওসব কেন? হুয়াই